আচ্ছা, আসবে আসবে ভালো কথা, আসন কে কয়টা পাইবে এটাও কিন্তু কোনো নির্ধারণ করা হয় নাই। তার আসার পরে কী হয়েছে, জামাতের আসন দিয়ে দিয়েছে এনসিপিকে, যেটা চূড়ান্ত দিয়ে দিয়েছে এনসিপিকে, ওইটা আবার দিয়ে দিয়েছে এলডিপিকে, আমাদের আসনগুলোর মধ্যে থেকে দিয়ে দিয়েছে তারা। এখন এই একক যে মরলিপনা, মানে আপনাদের গুরুত্বটা কমে গেল, এটাই তো না নাকি? গুরুত্ব কমে নাই, মানে এই যে তারা এককভাবে এই যে সিদ্ধান্ত, এই যে তো নির্বাচনী সমঝোতার যে আমরা একটা দল, এইটার সিস্টেমের বহির্ভূত। তখন আমি চিন্তা করলাম ঘটনা কি, ইতির মধ্যেই ওনার দুইটা কথা, জামাতের আমিরের দুইটা কথা, এইটা আমাদের নেতাকর্মীদের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি করছে। একটা হলো উনি বলছেন যে ওই যে খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন, এই পাটাতনে দাঁড়িয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আমাদের লোকেরা বলতেছে যারা আমার প্রতিদ্বন্দ্বী তাদের নিয়ে উনি জাতীয় সরকার গঠন করবে, এটা তো কোথাও সিদ্ধান্ত নাই। এই 8 দলীয় যে নির্বাচনী সমঝোতার যে জোটটা, এর মধ্যে এই কথার কোনো সিদ্ধান্ত নাই যে এরকম। আমি কিভাবে ধরে নিব আসন সমঝোতার জন্য আপনারা বের হয়ে গেছেন, আপনাদের স্বার্থ হাসিল হয় নাই সে কারণে বের হয়ে গেছেন? এইটা ওরা বলে, এটা কেউ ওরা যে বলে তা না, কিন্তু আবার কেউ কেউ বলছে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। এইটাও ঠিক না। এইটাও যে বের করে দেওয়া হবে, এটা তো জোট না যে বের করে দেবে, কারে থেকে বের করে দেয়। ওয়ান বক্স পলিসি, এই পলিসি তোমরা চলে আসো, আমরা এটা আহ্বান জানাই। কে দিল কে আসলো এটা দেখার ব্যাপার না, আমরা কিন্তু এখনও সেটা আমার এখন আছে। এখন আমাদের জানেন যে প্রায় 30-35টা আসনে আমাদের প্রার্থী নাই, 265 আছে এখন, সর্বশেষ 265। বাকি যে 35টা আসন আছে সেখানে তো অনেক দলের প্রার্থী আছে, তাদেরকে আহ্বান জানাই যে তোমরা যদি ওয়ান বক্স পলিসিতে আসো তাহলে এখানে চলে আসতে পারো, এই আহ্বান জানিয়ে রাখছি আর কি আমরা। কিন্তু এখানে আপনাদের যিনি যুগ্ম মহাসচিব তিনি বলেছেন ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামায়াত, তাই এই জোট থেকে সরে এসেছেন। এটা একটা কারণ, কারণ প্রচলিত আইন, শরিয়া আইন, এটি নিয়েই তো জামাত, এবং জামাতের অনেক। কিন্তু আপনার বক্তব্য দিয়ে কথাটা উঠে আসছে, আপনার বক্তব্য হচ্ছে আসন সমঝোতা নিয়ে। না, এটা কেউ বলে নাই তো। আগে দেন আমাদের যুগ্ম মহাসচিব যিনি মুখপাত্র, সে কি বলছে? উনি তো বলেছেন আসন সমঝোতা তো একটা যেটা অনেকটা ইললিগাল। আমার প্রশ্ন ওই জায়গায়, আসন সমঝোতার সমস্যা নাকি শরিয়া আইন সমস্যা, কোনটা? অনেকগুলোই সমস্যা। কারণ এই যে এনসিপিকে যে আসন দিল, এটা আমরা তো জানি না। আমার নির্ধারিত আসনে যখন এনসিপি ঢুকাই দেয়, কারণ এনসিপির সাথে আমার দ্বন্দ্ব বাজাই দিল, এইটা বাজাস কেনা ওনরা। এইটা তো বাজানো যদি সমঝোতা ভিত্তিক, আমরা যদি আলাপ আলোচনার মাধ্যমে যে এনসিপির এতগুলো আমাদের এতগুলো জামাত, এইটা কিন্তু হয় নাই। যার কারণে এইটা একটা যেমন কারণ, 2 নম্বর কারণ হলো শরিয়ার এই বিষয়টা, 3 নম্বর হলো জাতীয় সরকারের ওইটা, 4 নম্বর হলো যে ওই যে ইন্ডিয়ার রাষ্ট্র একজন প্রতিনিধি দেখা করছে, অনেকদিন গোপন রাখছে, তারপর রয়টার্স যখন বললো যে আপনার সাথে যোগাযোগ করছে, তখন বলছে ওরা গোপন রাখতে বলছিল। এটাও তো আমাদের মধ্যে সন্দেহান। এখন যদি প্রশ্ন করে আপনারা ক্ষমতায় গেলে কোরআন আইন কায়েম করবেন? অবশ্যই তো কোরআন আইন করবো না, কোরআন আইনই তো শ্রেষ্ঠ আইন, কোরআন আইনই তো ভালো। এই কোরআন পাঠিয়েছে মানুষের মুক্তির জন্য, অন্যায় অবিচার জুলুম নির্যাতন মুক্তি একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। চুরি করলে হাত কেটে দিবে। অভাবী চোর হইলে তার হাত কাটা যাবে না, স্বভাবী চোর হইলে যারা লক্ষ লক্ষ টাকা পাচার করবে ওদের হাত কাটা হবে। কারণ একটা ইসলামের শাস্ত্রের দৃষ্টান্তমূলক, লক্ষ লক্ষ কোটি 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো, আর আপনি তাদেরকে আল্লাহ বলছে এদেরকে শাস্তি দাও যাতে মানুষ শিখুক যে আর চুরি করে না করে। খুনের বদলে খুন, একটা লোক খুন করলো, তার কিছুই হলো না, রাষ্ট্রপতি উনি আইন মাফ করে দিলেন, সাধারণ ক্ষমা, এটা হয়? অথচ ইসলাম বলে কি যে একটা খুন হইলে পরে সেই খুনের ইসে মাফ করতে পারে কারা? এই শোনেন, এটা করে আসন পাইলেন আপনি, আসন পাইলে কি আসে যায়? বিএনপি তো জামাত তো উচ্চ কক্ষে একটা আনুপাতিক হারে তো সিট পাবেন। হ্যাঁ, সিট পাবো। জামাত তো কোনো সময় 17টা, কোনো সময় আবার এককভাবে নির্বাচনে 3টে না 2টা পাইছিল, আবার 18টা পাইছিল। এই সিট পাইয়া ক্ষমতায় যাইয়া কি হইল? দেশ জাতি মানবতার যদি কোনো মুক্তি বা পরিবর্তন না আসে। জামাত 91 সালে বিএনপির সাথে বিএনপিকে নিঃশর্ত সমর্থন করলো। বিএনপি কী করলো? যে তাসলিমা নাসরিন বলল কোরআন শরীফ পরিবর্তন করা দরকার। তাসলিমা নাসরিন তখন মানিক পেবনিতে সমস্ত এই দেশে তৌহিদি জনতা, ইমানদার জনতা, তার ওখানে মিশেলি করলো। ওনরা করলেন কি? মেয়ে আদরে তাকে ভারতে পাঠাই দিলেন। এই বিএনপির সাথে তখন জামাত ছিল। এইভাবে জামাতেরও আছে, হ্যাঁ, এই যে জামাতেরও আছে মনে করেন, দায়িত্ব আছেই, কিন্তু ওনরা গেলেন ক্ষমতায় 18টা সিট 17টা সিট, কিন্তু সেখানে যদি ইসলামের কোনো ভূগান নয়। আজকে আপনি মনে করেন জিয়া রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইলো, তারপর সব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস করলো। আওয়ামী লীগ যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বাতিল করলো, আমরা কিন্তু এই নিয়ে হরতাল ডাকলাম। হরতাল মানে আন্দোলন সংগ্রামের পরে চূড়ান্ত হরতাল। বিএনপিকে এই নিয়ে কোনো একটা কথাই বলো না, এটা কিন্তু জিয়া রহমান সাহেব করছিলেন। কাজে এই জন্য ইসলামকে রাজনৈতিক সাথে ব্যবহার করা, হ্যাঁ, আপনার নির্বাচন আসলে পরে নানা রকমের অবয়ব সৃষ্টি করে, হ্যাঁ, ভোট চাওয়া, মানুষের মধ্যে সংবেদন সৃষ্টি করা। আবার খাসিনাও তো মাথায় পট্টি হাতে তসবি নিয়ে ভোট চাইছিলেন, ঠিক না? এভাবে
এই এদেশটা হলো একটা কথা মনে রাখতে হবে, 92 ভাগ মানুষ হচ্ছে যারা আল্লাহ আল্লাহ রসুলে বিশ্বাস করে। তা আল্লাহ আল্লাহ রসুল বিশ্বাস মানে কি? রসুল সামনে যা কিছু করেছেন 23 বছরের জিন্দিগি রসুল যা করেছেন সেইটা পালন করা, সেইটা মানা, এইটা মুসলিম উম্মার দায়িত্ব। রসুল সালাম 10 বছর রাষ্ট্র চালাইছিলেন, কিন্তু রাষ্ট্রের আয়তন ছিল 30 লক্ষ বর্গ কিলোমিটার। উনি বিশ্বের প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন, একটা অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন। বদলে মৃত্যু। এই আজকে কি করে ওই যে আব্দুল হামিদ, এই যে দেখেন, আরে তাহেরের পোলা, ওই যে বিপ্লব রে খুনির মাপ করে দিল, অনেক খুনিকে মাপ করে আমি দেয়। আসবো আপনার কাছে আবার আরেকটা প্রশ্ন নিয়ে একটু কাজে এই জন্য আমি মনে করি শান্তর কাছে ইসলামী যেতে চাই। আইনই একমাত্র মানুষের মুক্তির পথ। শান্ত ভাইয়ের কাছে একটু যেতে চাই। শান্ত ভাই, আজকে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন, এভাবে বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, যথাসময়ে ভোট হবে এবং রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির আশা করেন তিনি। আবার তিনি একটা কথা বলেছেন, নির্বাচনের আগে লুঠো অস্ত্র যত দ্রুত সম্ভব উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আজকে সংবাদ সম্মেলনের কথাটা বলেছেন। আমার ওই জায়গায় আমার কোট করতে ইচ্ছে করে, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, নির্বাচন নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা আছে কিনা, আপনি কি দেখেন? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে নির্বাচন নিয়ে আমাদের একটা জটিল পরিস্থিতির সামনে আমরা আছি। একটা হচ্ছে যে নির্বাচন হওয়ার কোনো বিকল্প বাংলাদেশে এই মুহূর্তে নাই। নির্বাচন হতে হবে, হওয়া দরকার। কারণ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সামগ্রিকভাবে ব্যবসায়, বিনিয়োগ এবং নিরাপত্তা অনেক জায়গায় তারা ফেল করছেন বারবার। সেজন্য আমাদের একটা ডেমোক্রেটিক পিসফুল পাওয়ার ট্রানজিশনের মধ্য দিয়ে একটা স্টেবল গভর্নমেন্ট আমাদের দরকার। এই জন্য নির্বাচনটা হওয়া দরকার, এটা আমরা মনে করি। তাহলে একই সাথে কেন বলছেন যে নির্বাচন একই সাথে অনিশ্চয়তা নেই? আমি তো বলছি যে নির্বাচন হওয়াটা দরকার, এটা হচ্ছে দরকারের জায়গা, নিডের জায়গা। একই সাথে আবার নির্বাচন নিয়ে অনেকগুলো জায়গায় একটু অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা আছে প্রথমত হচ্ছে, দেখেন, শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর এখন পর্যন্ত কোনো ধরনের কোনো, এটা কে মারলো, কারা মারলো, সন্ত্রাসীরা কোথায় আছে, কি আছে না আছে, এখন পর্যন্ত কোনো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সরকারের পক্ষ থেকে দেখছি না। যুব দলের একজন নেতাকে মারা হলো, গতকালকে সীতাকুণ্ডে একজন র্যাব সদস্য মারা গেল। তো এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, এবং দেখেন আজকে যে আদালত পাড়ায় একটা মব করে রায় দিতে দেওয়া হলো না, বিএনপির এক নেতা বাস ভরে ভরে আদালত পাড়ায় নিয়ে আসলো। তো একটা যদি সিঙ্গেল একটা আসনের প্রার্থীর রায় বাংলাদেশের আদালত না দিতে পারে, তাহলে আসন আসন হাজার হাজার লক্ষ লক্ষ আসনে যদি এই অলিগার, সন্ত্রাসী, মাদকাসক্ত ব্যবসায়ীরা যদি ওখানে গিয়ে কেন্দ্র দখল করে, সেটা কিভাবে রায় দিবে? এটার তো একটা পরিষ্কার নিদর্শন আমাদের দরকার, যে আমার ভোটটা আমি দিব। এই বাংলাদেশে নানা মতের মানুষ আছে, সেই নানা মতের মানুষকে যদি তাকে ভোটটা দিতে না দেওয়া হয়, তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা বলছি যে নির্বাচন হওয়া প্রয়োজন। আবার সরকারের জায়গা থেকে কিছু আমরা আইন শৃঙ্খলার কিছু ঘাটতি আমরা লক্ষ্য করছি, সেই ঘাটতিগুলো কাটিয়ে ওঠে আমাদের গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই অলিগার এবং মাফিয়াতন্ত্রের যে রাজনীতি, অস্ত্রের যে রাজনীতি, সেইটাকে বাদ দিয়ে আমাদের মানবিক এবং ন্যায়ভিত্তিক যে রাজনীতি, সেটা প্রতিষ্ঠা করাটা আমাদের জন্য প্রয়োজন। একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি আগের প্রসঙ্গে একটু মন্তব্য করতে চাই। কেউ কেউ বলে দেশের তো জরিপ, তো জরিপের যে অবস্থা আমরা তো দেখতে পাই, মানে জোটে থাকলে একটা আশা আকাঙ্ক্ষা ছিল আপনাদের? না, জরিপ একটাই যে জরিপগুলা জরিপগুলা আসে, আপনার একটা জরিপ বাড়াইলো 43, 36, 7, 4, আমাকে দিল 0.1, ওই 0.1 নিয়ে আমরা ই করে যে আপনার তো ভোট নাই, ওই জরিপ বাড়ি করেছে প্রথম আলো, বুঝলেন নাই? জরিপ হলো মেকিয়াবেলি ড্যান্সের মতো, মেকিয়াবেলি জরিপ তো টাকা দিয়ে জরিপ করা যায়। এইটা নিয়ে একটা ব্যঙ্গ বিজ্ঞপ্তি, হ্যাঁ, এটা হয়েছে আর কি। আপনাদের জরিপ কি বলে? হ্যাঁ, আপনাদের জরিপ? এটা আমাদের জরিপ অত কিছু না, আমরা যেটা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক, আল্লাহর রহমতে আমরা মানুষ আমাদেরকে সমর্থন করবে, কারণ আমরা একটা নীতি আদর্শের রাজনীতি করি, যা মুখে যা বলি তাই বাস্তবায়ন করার চেষ্টা করি যতটুকু। কতটা আসন পাবেন না, কতটা এটা আমি আগাম বলতে পারবো না, আমার তো ওই জরিপ নাই। দেখা যাক ভোটটা কেমন হয়, সুষ্ঠু অবাধ নির্বাচন হইলে যদি একটা হয়, আর যে ভোটে যদি কারচুপি হয়, বাক্স ছিনতাই হয়, তখন আরেক ধরনের ফলাফল হবে। কাজে এই জন্যে আমরা তো 2018 সালেই 300 আসন ছিলাম, সকাল 11টার মধ্যে আমরা নির্বাচন বয়কট করছি, 11টায়। এই 300 আসনের নির্বাচন এদেশে কোনো দল করেনি, আমরাই করছি একমাত্র। ভাই ক্লিয়ার করেছেন, আমরা ক্লিয়ার করছি। এনসিপির সাথে কিন্তু ইসলামী আন্দোলনের কোনো ধরনের দেন দরবার কিংবা আসলে বিরোধ এটা তৈরি হয় নাই, এবং এটার কোনো ধরনের কোনো মানে সম্পর্কেরও কোনো ঘাটতি তৈরি হয় নাই। জাতীয় নাগরিক পার্টি সে একটা বাংলাদেশের মধ্যমপন্থী রাজনীতি করে, এটা এবং ন্যায়ভিত্তিক রাজনীতি করে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এটাকে সাধুবাদ জানায় এবং আমাদেরকে বিভিন্ন সময় তারা উৎসাহ প্রদান করেছে, সহযোগিতা করেছে। আবার কেউ বলছে আপনাদের গুরুত্ব দিতে গিয়ে ইসলামী আন্দোলন, আমি ওই জায়গাটা শেষ করছি, আমি প্রশ্নটাতে আসছি। এবং আবার ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলাম ভিত্তিক, শরিয়া ভিত্তিক রাজনীতি করে,
এবং সে জায়গা থেকেও তারা শরিয়া ভিত্তিক ন্যায় ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলনের রাজনীতিকে স্বাগত জানায়। এখন সমস্যাটা যেটা হয়েছে যে এনসিপি অনেক আগে থেকেই ইসলামী আন্দোলন সহ 8 দলের পক্ষ থেকে অনেক আলাপ আলোচনা চলছিল, যে বিভিন্ন জোটের সাথে বিএনপির সাথে আলাপ আলোচনা ছিল। আমরা আমাদের শুরু থেকেই আমার একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এককভাবে ইলেকশন করব, কিংবা আমাদের এক একটা রাজনৈতিক পরিস্থিতি ছিল। যখন এই যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের জুলাইয়ের প্রশ্নে বিএনপির না ভোটে অবস্থান এবং নানা ধরনের জুলাই কেন্দ্রিক অবহেলা এবং সংস্কারের প্রশ্নে যখন বিরোধিতা, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের ইসলামিক যে রাজনৈতিক দলগুলো যারা একত্রিত হয়েছে তারা বরঞ্চ জুলাইয়ের কাছাকাছি বেশি, তারা প্রো জুলাই, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম কিংবা খেলাফত মজলিস, এই দলগুলো প্রো জুলাই। সেই কথা চিন্তা করে কিন্তু আমরা ওই জোটের সাথে আমাদের নির্বাচনের এবং হচ্ছে এই সংস্কার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের একত্র হওয়ার একটা পরিকল্পনা ছিল। একটা প্রশ্ন করে রাখি, এখন আমি এটা শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডে। তখন ইসলামী আন্দোলন থেকে শুরু করে জামাতের সাথে এবং ইসলামী আন্দোলন ওই জোটের এক্সিস্টিং 8 দল 9 দলের মধ্যে এক ধরনের পূর্ব বোঝাপড়া ছিল। সেই বোঝাপড়াতে তাদের কিছু কমিটমেন্ট ছিল যেগুলোর কিন্তু আলোচনায় এনসিপি ছিলই না। তো সেখানে হয়তো এক ধরনের গ্যাপ হয়েছে, তার ভিত্তিতে তারা আলাদা হয়েছে। আমরা এখনো ইসলামী আন্দোলনের, তারা আমাদের জোট সঙ্গী না, কিন্তু আমরা পরিষ্কারভাবে তাদের রাজনৈতিক যে পথ চলা সেটাকে আমরা স্বাগত জানাই। আমার বিশ্বাস তারাও আমাদের রাজনৈতিক পথ চলাকে আমরা স্বাগত জানাই এবং আগামীর বাংলাদেশে কখনো অলিগার থামানোর প্রশ্ন। ইসলামের রাজনীতির মূল দর্শন দুইটা, একটা হলো মানুষ অধিকার ফিরিয়ে দাও, আল্লাহ রাসূলের কথাই তো বলছেন। হ্যাঁ, একটা মানুষ আমানত ফিরিয়ে দাও, তাকে আমানত তাকে বুঝাই দেওয়া। আর হলো ইনসাফ করা, ন্যায় বিচার করা। আজকে অনেকে বলে ইসলাম হলে পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা, আমাদের ওই যে মহাসমাবেশে হিন্দুর প্রতিনিধি, বৌদ্ধের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে বক্তব্য রেখেছেন। তারা বলছে একমাত্র পীর সাহেব এমন একজন ব্যক্তি যা বলে তাই করে, কথা কাজে মিল পাই, পীর সাহেব চরমরাই। এই কথাটা কিন্তু ওই গোবিন্দবাবু বলেছেন। কাজে আমরা বিশ্বাস করি এই দেশে যদি কোনো মৌলিক পরিবর্তনটাই হলো এইখানে পরিচালিত আইন না ইসলামী আইন, একটা হলো মানুষের রচিত আইন, আর হলো আল্লাহ প্রদত্ত আইন। আমরা বিশ্বাস করি যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয় দেশে, ইসলামী আইন ছাড়া এই মানব রচিত 6 দফা 19 দফা 18 দফা এত মানুষে লেখে। এই এখন আবার কি কয় 30 দফা 31 দফা এত মানুষে লেখে, কিন্তু আসল দফাটা কি? আসল দফা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং মানুষের হাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা হলো এই জাতি আমানত, তাদেরকে সার্বিকভাবে ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু তারা পুনঃপ্রতিষ্ঠা থাকবে। এই আইনেই তো অনেক হিন্দু নির্যাতিত হয়েছে, বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হয়েছে না। আশা করি ইসলামী আইন হইলে সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্পূর্ণভাবে নিরাপদে থাকবে, আপনাকে এককভাবে নির্বাচন করবেন এখন, নাকি ভিতরে কোনো দলের সাথে জোট করতে যাচ্ছেন? না, আমরা তো এখন এককভাবে সিদ্ধান্ত নিয়েছি। কেউ কেউ বলছেন বিএনপির সাথে আপনাদের একটু কথাবার্তা চলছে, এরকম কিছু আছে? এখন পর্যন্ত এটা হয় নাই। আমরা তো 30-35টা আসন তো আমাদের প্রার্থী নাই সেখানে। এখন ওইখানে কারে কি করা যায়, কার সাথে কি করা যায় দেখবো আমরা পরে। এখন আমরা বিএনপি ডাকলে যাবেন? এখন এতক্ষণ বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপি যদি না বিএনপি ডাকবে কেন? ডাকার ইডা কি? আমরা তো বলছি যে বিএনপির সাথে এখন কি জোট করার সময় আছে? এখন যে মুমূর্ষু অবস্থা এখন তো নাই। আমরা বলছি 35টা আসনে যদি কেউ আগেই আসে যে আমরা আপনাদের সাথে, তা আমরা করতে রাজি আছি। 35টা আসনে তো আমাদের প্রার্থী নাই, ওখানে তো আমাদের ভোট আছে তো 300 আসনে যেহেতু আমরা প্রার্থী করেছি, ওই ভোটটা কোথায় দেবো? ভালো সৎযোগ্য যদি প্রার্থী পাই আমরা, যারা আমরা আদর্শের অনুকূলে, তাদেরকে আমরা এই ভোটটা। বিএনপি যদি আসে না আসলে এটা দেখা যাক, আলাপ আলোচনা করে কোথায় কি। এখন বিএনপি নামে যে এতক্ষণ যে সমালোচনা করছিলেন, সমালোচনা করবেন না আপনি, তো কর্ম কিনা করলে পরে তখন আমরা বলবেন না, কিন্তু করবো কিনা এর চেয়ে তো আরো তো অনেক দল আছে। কাজে এইসব ব্যাপারটা আমরা কিন্তু এখনই রাখছি, কিন্তু আমরা ওয়ান বক্স পলিসি কিন্তু এখনো কথা আমরা বলে যাচ্ছি, মানে এখন আশা করা যায়। ধন্যবাদ। আমি একটু যেতে চাই শান্তর কাছে। শান্ত ভাই, মির্জা আব্বাস একটি কথা বলেছেন, যদিও ভিডিওতে আমরা দেখেছি, চাঁদাবাজি করে তারা, দোষ দেয় বিএনপির, সরকার তাদের, বিএনপি চাঁদাবাজি করলে সরকার কি করে বলেছেন মির্জা আব্বাস। কি বলবেন? নিশ্চয়ই আপনাদের দিকে ইঙ্গিত করেছেন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে মানে ঢাকা শহরে যারা বসবাস করে তারা আসলে জানেন যে এই অঞ্চলে আসলে কে সবচেয়ে এককভাবে বেশি চাঁদাবাজ কে পালেন। এখন এটা আসলে বলাটা, আমি ব্যক্তিগতভাবে আমি রাজনৈতিক করি, আমি মানে ব্যক্তি ধরে সমালোচনা করছি না, আমি পলিসি ধরে এবং দল আকারে আমি সমালোচনা করাটা পছন্দ করি। তারপরও আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আপনি দেখবেন যে উনি তো এটা বলেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে অনেকে বাই নেমে বলেছেন যে মির্জা আব্বাসের নেতাকর্মীরা আমাদের দোকান থেকে চাঁদা নেয়, একেবারে এরকম করে মানুষ নিজেরা রিস্ক নিয়ে বলেছেন, নাম ধরে ধরে বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে
জায়গা থেকে তারা বিএনপি অনেক সময় অনেক ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে। বিষয়টা হচ্ছে তাদের তো কোনো কন্ট্রোল নাই, মানে পুরো দল যখন এই ধরনের একটা কন্ট্রোললেস অবস্থায় থাকে, যেমন দেখেন বিএনপির যতজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে সবাই কিন্তু বিদ্রোহী আছে, একজনের প্রত্যাহার করাইতে পারে না। মানে একটা দল যার প্রত্যাহার করে বহিষ্কার করেছে, বহিষ্কার করেছে, আবার নির্বাচনের পরে আবার যদি কেউ পাশ করে তারা নিয়ে নেবে, এটা হচ্ছে সিস্টেম। তো একটা দলের মানে ওইটাই তো বললাম যে একটা দলের এতটুকু ন্যূনতম, আপনারা কি হয় যে দলে 10 জন মানুষ বিদ্রোহ করছে, 5 জন আপনার কথা শুনবে, এটাই অন্তত তাহলে বোঝা গেল কিন্তু 50% কন্ট্রোল আছে। যতজন বিদ্রোহী করেছে, যার সক্ষমতা আছে সেই করেছে, তাকে বিএনপি কন্ট্রোল করতে। এবং সেম ভাবে বিএনপি একটা ন্যারেটিভ দেয় যে আমরা অনেক বড় দল, এই জন্য মানে আমাদের লোকজন তো চাঁদাবাজি করবে, এই কিছু ইয়ে করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বিএনপি তো অ্যাজ এ ইনস্টিটিউশন চাঁদাবাজি করে। কিরকম আমি বলি, সেটা হচ্ছে যে এই যে দেখেন বিএনপির 27 জন প্রার্থীর নামে প্রায় 5,000 কোটি টাকা ঋণ খেলাপি। এটা তো আমরা ভদ্রলোক টকশোতে বসে আলাপ করে দেখে ঋণ খেলাপি বলি, আসলে তো এটা চুরি, স্টেটের টাকা চুরি, আপনার টাকা আমার টাকা চুরি। এটা চুরি বলে না, কারণ যদি হাজার হাজার কোটি টাকা হয়তো খেলাপিটা, এই জন্য চুরি বলে না। আর যদি ওই আপনি আমি একজন দোকানদার টোকাই করতো, তাহলে ওরা চোর বলে ওরা সিসি বলতো, সবাই ওরা বলতো। তো এই 5,000 কোটি টাকা ঋণ খেলাপি চোরদেরকে জানা মতো, এর বাইরে আরো অনেকে থাকতে পারে, তাদেরকে বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে জেনে শুনে, এবং তাদের জন্য ফাইট করছে তো মনোনয়ন টিকিয়ে রাখার জন্য। এবং সেই টাকা যেন আবার আর একটা দেশে রাখতে পারে, এই জন্য তারা আবার সেই দেশে একটা নাগরিকত্ব নিয়ে রাখছে। তো যে যার আপনি কতজন মানুষ মিলে চাঁদাবাজি করলে কতদিন বসে 5,000 টাকা করে আপনি তুলতে পারবেন? সে তো এটা মানে 10 জন দিয়ে তুলে নিছে। তো এবং সে রাষ্ট্র ক্ষমতায় নাই, এখন রাষ্ট্র ক্ষমতায় যদি থাকে তাহলে এরকম যে ভাই বললো না যে লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়, চাঁদাবাজি হয়, এটা হবে ইনস্টিটিউশন আকারে। তো যারা ইনস্টিটিউশন আকারে চাঁদাবাজি করে, যারা ইনস্টিটিউশন আকারে হচ্ছে রাষ্ট্রের টাকা চুরি করে, তাদের মানে নিজেদের আত্মসমালোচনাটা আমরা এমনভাবে করা উচিত, এবং তারা সেটাকে এড়ানোর জন্য অন্যান্য দলগুলোর প্রতি তারা এমনভাবে ইয়ে দেয়, মানে অভিযোগগুলো দেয়, এবং মিডিয়াও কি করে ওইগুলোকে ফোকাস করার চেষ্টা করে। আমরা বলি কি যে এটা জনগণ বিচার করবে। 2001, 91 কিংবা 2018, 9 এই সময়গুলো আর 2026 এক সময় না। একটা সময় আপনি দেখবেন যে একটা ছেলে মাদ্রাসায় পড়ছে, ইসলামিক কথা বলে, এটা হলে মনে করতো যে সমাজের সবচেয়ে খ্যাত ছেলে, ওর কোনো অ্যাকসেপ্টেন্সই নাই। কিন্তু এখন আমরা দেখেছি যে কারণ কি, তাকে মেইনস্ট্রিম মিডিয়াগুলো ডাকতো না, স্পেস দিত না, তার মধ্যে সর্বোচ্চ ক্যাপাবিলিটি থাকার পর স্পেস দিত না। তো এখন আপনি দেখবেন যে